ডিপ্লোমা ইন রেডিওলজি এন্ড ইমেজিং গ্রুপের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি আয়োজিত অনলাইন লার্নিং প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ রেডিওলজি এন্ড ইমেজিং, ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল। আমরা পেপার 4-এ রেডিওগ্রাফিক ফটোগ্রাফি এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স বিষয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের বিষয় রেডিওগ্রাফিক ক্যাসেট এন্ড ইন্টেন্সিফাইং স্কেল। ইতিপূর্বে আমরা বেসিক রেডিওগ্রাফিক ফটোগ্রাফি কেন করব, কিভাবে করব, করতে কি কি লাগবে এবং বিভিন্ন পদ্ধতিতে রেডিওগ্রাফিক ফটোগ্রাফি করা যায় সেই বিষয়গুলো আমরা কথা বলেছি। এবং যে বিষয়গুলো, যে ইনস্ট্রুমেন্টগুলো, ডিভাইসগুলো বা অ্যাকসেসরিজ রেডিওলজি বিভাগে লাগে, ফটোগ্রাফি করতে লাগে, তার দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হলো রেডিওগ্রাফিক ক্যাসেট, অন্যটি হলো ইন্টেন্সিফাইং স্কেল। এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে যে লেসনে আমরা যে বিষয়গুলো নিয়ে ধারণা নিব এবং যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো যদি আমরা সবাই দেখি তাহলে আমরা কি কি শিখবো। আমরা ক্যাসেট কি এই বিষয় নিয়ে আমরা জানতে পারবো। কনস্ট্রাকশন অফ ক্যাসেট, একটা ক্যাসেট কিভাবে গঠিত হয় সেই ক্যাসেট সম্পর্কে আমরা জানতে পারবো। ডিফারেন্ট টাইপস অফ ক্যাসেট, বিভিন্ন রকম ক্যাসেট রেডিওলজিতে ইউজ হয় সেই বিষয় নিয়ে আমরা জানতে পারবো। এবং ক্যাসেটের সাথে একটা গুরুত্বপূর্ণ ডিভাইস ইউজ করা হয়, ইন্টেন্সিফাইং স্ক্রিন। এই ইন্টেন্সিফাইং স্ক্রিন বিষয়ে আমরা জানতে পারবো। কনস্ট্রাকশন অফ স্ক্রিন, এই স্ক্রিনটা কিভাবে গঠিত হয় এবং কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা জানতে পারবো। ফাংশন, এটা কেন আমরা ব্যবহার করব, ব্যবহার করলে কি হবে, না করলে কি হবে, এবং রেডিওলজি ইমেজিং এ এই যে স্ক্রিন এটা গুরুত্ব কি, এই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারবো। শুরুতেই আমরা যে বিষয়টি দেখতেছি সেটি হলো রেডিওগ্রাফিক ক্যাসেট। What is radiographic cassette? Radiographic cassette is a light-proof case, এটা বাক্স, which allows the exposure of radiation. যেটা রেডিয়েশন যখন মানুষের শরীরের ভিতর থেকে আসে সেটাকে অ্যালাউ করে, সেটাকে অ্যাকসেপ্ট করে, সেটাকে রিসিভ করে, রিসিপ্টর সেটাকে রিসিভ করে। এবং এটা মোটামুটি আধা ইঞ্চির মতো পুরু হবে এবং যেটার ভিতরে থাকবে ইন্টেন্সিফাইং স্ক্রিন। এবং এটা মোটামুটি অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল, এক সময়ে কার্ডবোর্ড হোল্ডার হিসেবে ব্যবহার করা হতো, প্লাস্টিক হোল্ডার হিসেবে ব্যবহার করা হয়। বাট আধুনিক বর্তমান যুগে অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিল দিয়ে খুব বেশিরভাগ ক্যাসেট তৈরি করা হয়। আমরা ক্যাসেটের একটা আউটলুক দেখতেছি, জাস্ট these are cassette, this is back side and this is front side, and this is united with hinge বিভিন্ন টাইপের হিঞ্জ দিয়ে এটা, কবজি দিয়ে এটা আটকানো থাকে। এবং এটা হলো ব্যাক সাইড, এটা হলো ফ্রন্ট সাইড। এবং যে দুটি সাদা আমরা দুটো বস্তু দেখতে পাচ্ছি, দুটো অ্যাকসেসরিজ পাতলা আবরণের মধ্যে দেখতেছি, এই দুইটা আসলে এটা হলো ব্যাক স্ক্রিন, এটা হলো ফ্রন্ট স্ক্রিন। এবং এই দুইটা এক জোড়া ইন্টেন্সিফাইং স্ক্রিন হিসেবে এটা ব্যবহার করা হয়। মোটামুটি বিভিন্ন ধরনের ক্যাসেট আছে, তার মধ্যে যে রেডিওলজিতে ব্যবহার করা হয় সাধারণত 8x10 ইঞ্চি, 10x12 ইঞ্চি এবং 12x15 ইঞ্চি, 3 টাইপ দেখানো আছে। বাট আরো বিভিন্ন ধরনের ক্যাসেট রেডিওলজিতে ইউজ করা হয়। টাইপস অফ ক্যাসেট পরীক্ষায় প্রায়ই আসে, সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষায় প্রায়ই আমরা আসতে দেখি যে হাউ মেনি টাইপস অফ ক্যাসেট ইউজড ইন রেডিওলজি, কত ধরনের ক্যাসেট রেডিওলজিতে ব্যবহার করা হয়। খুব সহজ প্রশ্ন। মূলত দুই ধরনের ক্যাসেট আমরা ব্যবহার করি। ওয়ান ইজ ট্রেডিশনাল ক্যাসেট, দিস ইজ ট্রেডিশনাল রেডিওগ্রাফিক ক্যাসেট, দ্যাট মিন্স সনাতন, অর্থাৎ বহুকাল থেকে রেডিওলজি ইমেজিং এর শুরুর থেকে আমরা কি কি ধরনের ক্যাসেট ব্যবহার করতেছি সেগুলো। These cassettes are known as traditional radiographic cassette. And another is computed radiographic cassette or CR cassette. এবং এই ট্রেডিশনাল রেডিওগ্রাফিক ক্যাসেট আবার বিভিন্ন রকমের হতে পারে। সিঙ্গেল স্ক্রিন ক্যাসেট, ডাবল স্ক্রিন ক্যাসেট, ফ্ল্যাট সাইজ ক্যাসেট, বক্স সাইজ, কার্ভ সাইজ, বিলেট সাইজ, মাল্টি সেকশন ক্যাসেট, ভ্যাকুয়াম ক্যাসেট, ফরম্যাটার ক্যাসেট। এই ধরনের ক্যাসেটগুলো মোটামুটি আমরা ব্যবহার করি। তার ভিতরে যেটা আমাদের খুব বেশি ইউজ হয় সেটা হলো
ডাবল স্ক্রিন ক্যাসেট, ফ্ল্যাট সাইজ ক্যাসেট, এই দুইটা ক্যাসেট আমাদের খুব বেশি ব্যাপক হারে সমস্ত ঘটনাগুলো দেশের বিদেশে সমস্ত বিশ্বে রেডিওতে বেশি ব্যবহার করা হয়। আধুনিক যুগে বর্তমান সময়ে আমরা কম্পিউটার রেডিওগ্রাফিক ক্যাসেট, যেটা সিআর ক্যাসেট হিসেবে পরিচিত হয়, এটা আমরা এখন আমাদের দেশ সহ বিশ্বের সব জায়গায় ব্যবহার করা হয়। আমাদের দেশেও বিভিন্ন উপজেলা পর্যন্ত এখন এই সিআর ক্যাসেট চলে গেছে। এখন এগুলাকে আমরা বলি, এখন এগুলাকে আমরা আবার অন্য ভাষায় বলতে পারি, সেটা হলো ম্যানুয়াল রেডিওগ্রাফিক ক্যাসেট। এখন ম্যানুয়ালি যদি ব্যবহার করা হয়, কেমিক্যাল পদ্ধতিতে যদি ফটোগ্রাফি করা হয়, এবং সেই ক্ষেত্রে যে ক্যাসেটগুলো ব্যবহার করবে সেগুলোকে আমরা ম্যানুয়াল রেডিওগ্রাফিক ক্যাসেট বলতে পারি। আর আমরা সিআর এর ক্ষেত্রে কম্পিউটার রেডিওগ্রাফি পদ্ধতিতে ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে ক্যাসেট ব্যবহার করি সেটাকে আমরা সিআর ক্যাসেট বলতে পারি। এখন এই যে ক্যাসেট ট্রেডিশনাল রেডিওগ্রাফিক ক্যাসেটে মূলত আমরা ইন্টেন্সিফাইং স্ক্রিন ব্যবহার করতে হয়, এবং কম্পিউটার রেডিওগ্রাফিক ক্যাসেট এখানে কোনো ইন্টেন্সিফাইং স্ক্রিন ব্যবহার করতে হয় না, উইদাউট ফিল্ম এবং ফিল্ম ব্যবহার করতে হয়। এক্সরে ফিল্ম এবং ইন্টেন্সিফাইং স্ক্রিন কোনটা ব্যবহার করতে হয় না, এখানে একটা ডিভাইস ব্যবহার করে যেটাকে বলা হয় আইপি অথবা পিএসপি, ফটো স্টিমুলেবল ফসফর প্লেট। সো these are traditional processes and these are computer radiographic system. Now construction of radiographic cassette. About the construction, this is another question. State the construction of radiographic cassette. Radiographic cassette construction কিভাবে হয় বর্ণনা করা, এই কোশ্চেনটা আমরা প্রায় পরীক্ষায় দেখি এবং প্রায় প্রতিনিয়তই সবসময় পরীক্ষায় আসে। এখন এই ক্যাসেটে যদি আমরা কনস্ট্রাকশন দেখতে যাই, তাহলে আমরা মূলত একটা ক্যাসেটকে যদি আমরা ওপেন করি, তাহলে আমরা প্রথমেই দেখছি কি যে দুইটা সাইড আছে, একটা হলো ফ্রন্ট সাইড, একটা হলো ব্যাক সাইড। আমরা যদি পূর্বের প্রথমের স্লাইডটাতে যাই, তাহলে আমরা যেটা বলছিলাম, these are back side, these are front side. So front side and back side, মাঝখানে থাকে ফাঁকা জায়গা যেখানে আমরা এক্সেল ফিল্মটা রাখা হয়। সেই এক্সেল ফিল্মে এক্সপোজারের পরে ইন্টেন্সিফাই স্ক্রিন ইন্টেন্সিফাই করে দেয়, এবং এখানে যে ফিল্মটা থাকে সেখানে ইমেজ তৈরি হয়। আমরা আবার আমাদের কনস্ট্রাকশনে যাব। ফ্রন্ট সাইড কি জিনিস? ফ্রন্ট সাইড হলো এমন এক ধরনের পদার্থ বা এমন এক ধরনের লেয়ার দিয়ে তৈরি, যেটা কি হবে, যেটার ভিতর দিয়ে সহজেই এক্স-রে বা গামা রশ্মি, এক্স-রে রশ্মি সহজেই পাস করতে পারে, সহজেই পাস করে চলে যাবে। কোথায় যাবে? ইন্টেন্সিফাইং স্ক্রিনে যাবে। তারপরে কোথায় যাবে? এক্স-রে ফিল্মে যাবে। সুতরাং ফ্রন্ট সাইড হলো যেটাকে বলা হয় রেডিওলুসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। রেডিওলুসেন্ট মানে যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে রেডিয়েশন বা এক্স-রে খুব সহজেই পাস করতে পারে, এই সমস্ত পদার্থকে বলা হয় রেডিওলুসেন্ট ম্যাটেরিয়ালস। যেমন স্টিল, মাইলার, প্লাস্টিক, কাঠ, এই সমস্ত পদার্থের ভিতর দিয়ে রেডিয়েশন সহজেই চলে যেতে পারে। এই কারণে এই সমস্ত পদার্থকে বলা হয় রেডিওলুসেন্ট ম্যাটেরিয়ালস। সো radiolucent outer layer which is made by cardboard or minor substance or aluminum by which radiation can pass through easily. অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই এরা কি করতে পারে, এই সমস্ত পদার্থের ভিতর দিয়ে রেডিয়েশন যেতে পারে, এই জন্য এদেরকে বলা হয় রেডিওলুসেন্ট ম্যাটেরিয়ালস। এবং এই ধরনের পদার্থগুলো ক্যাসেটের ফ্রন্ট কভারে ব্যবহার করা হয়। তারপরে কি আছে? ফ্রন্ট কভারের পরে আছে ফ্রন্ট সাইড। ব্যাক সাইডে কি আছে? ব্যাক সাইডে আছে রেডিও ওপাক। কিছু পদার্থ আছে যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে রেডিয়েশন যেতে পারে না, এই ধরনের পদার্থকে বলা হয় রেডিও ওপাক ম্যাটেরিয়ালস। যেমন সীসা, স্টেনলেস স্টিল, এই সমস্ত পদার্থের ভিতর দিয়ে রেডিয়েশন বেশি বাধাপ্রাপ্ত হয় এবং বেশি অ্যাবজর্ব হয়ে যায়, যার ফলে এরা ভেদ করে রেডিয়েশন এক্স-রে যেতে পারে না। তো ব্যাক সাইডে আমরা এরকম ব্যবহার করি যেন এক্স-রে ফিল্মের মধ্যে সমস্ত এক্স-রে গুলো থেকে যায়, কোনো এক্স-রে ক্যাসেট ভেদ করে চলে না যেতে পারে। তাহলে সেটা কি হবে? সেটা স্ক্যাটার হবে, সেটা ক্ষতিকর হবে না। সে কারণে আমরা ফ্রম ব্যাক সাইডে ব্যবহার করা হয় রেডিও ওপাক ম্যাটেরিয়ালস। তাহলে মাঝখানে কি থাকে? এই ব্যাক সাইডের আগেই সেই একটা লেয়ার থাকে যেটা হলো লিড কোটিং সীসা। ব্যাক কভার এটা স্টেনলেস স্টিল, বা তার আগেই থাকে লিড কোটিং সীসার আবরণ। শিক্ষার্থী কিন্তু তোমরা বলতে পারো যে স্যার আমরা তো এক্স-রে দিলাম, এক্স-রে দিয়েই ইমেজ হবে, এখানে আবার লাইট উৎপাদন করা দরকার হবে না। খুব সুন্দর প্রশ্ন, স্বাভাবিক কারণে এই প্রশ্নটা হলো স্বাভাবিক। বাট তোমাদের জেনে রাখা দরকার যে
আমাদের যে লাইট, এই লাইট কিন্তু মানুষের শরীরের ভিতর দিয়ে যেতে পারে না, কিন্তু কি করতে পারে, তারা রিফ্লেকশন হতে পারে। রিফ্লেকশন হওয়ার পরে কি করে, ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া করে ইমেজ তৈরি করতে পারে, কিন্তু একটা সমস্যা, সেটা হলো কি তারা মানুষের শরীরের ভিতর দিয়ে যেতে পারে না। তাহলে আমরা কি করতেছি এখন, মানুষের শরীরের ভিতর দিয়ে যেহেতু যেতে পারে না, সেই কারণে আমরা এক্স-রে ব্যবহার করে মানুষের শরীরের ভিতর দিয়ে এক্স-রে পাস করে ফটোগ্রাফিক প্লেটের উপর ফেলছি। এখানে যা ইনফরমেশন আসার কথা, মানুষের শরীর থেকে সব ইনফরমেশন চলে আসছে, কিন্তু প্রতিমধ্যে আমি আবার স্ক্রিন ব্যবহার করে এখানে আলো উৎপন্ন করার ফলে একদিকে যেমন এক্স-রে দিয়ে ইমেজ হলো, আবার লাইট দিয়েও ইমেজ হলো। তাহলে দুই রকম ইমেজ হলো। ইমেজ হওয়ার ফলে শুধু এক্স-রে দিয়ে আমার যে ইমেজটা হতে পারতো, কোয়ালিটি যেভাবে হতে পারতো, লাইট ইউজ করার কারণে এক্স-রে এবং লাইটের ব্যবহারের ফলে ইমেজের কোয়ালিটি অনেকটাই বেড়ে গেছে। এক নাম্বার 2, যদি আমি এক্স-রে স্ক্রিন ব্যবহার না করতাম, তাহলে আমার কি হতো, শুধুমাত্র এক্স-রে দিয়ে আমার যে ইমেজটা হলো, সেই ইমেজটা অতটা কোয়ালিটি হয় না। হ্যাঁ, যদি কোয়ালিটি করতে হয় তাহলে আমাকে এক্সপোজার ফ্যাক্টর বাড়াই দিতে হবে। তাহলে আমি কি করতেছি, কম এক্সপোজার ফ্যাক্টর দিয়ে, ইন্টেন্সিফাই স্ক্রিন দিয়ে ওই কাজটা আমি স্ক্রিনের মাধ্যমে করে দিচ্ছি। অর্থাৎ আমি এক্সপোজার ফ্যাক্টর কমাই দিচ্ছি, কিন্তু আমার কাজটা যা হওয়ার কথা তাই হচ্ছে। কেন? বাই প্রোডিউসিং লাইট। অর্থাৎ ওই বাকি অতিরিক্ত এক্স-রে আমি যতটুকু দেওয়া দরকার ছিল, সেটার কাজটা আমাকে করে দিচ্ছে লাইট। সুতরাং ব্লু এবং ভায়োলেট লাইট, এই দুইটা লাইট এই ইন্টেন্সিফাইং স্ক্রিন উৎপন্ন করে, এবং এই ব্লু এবং ভায়োলেট লাইট এই এক্স-রে ফিল্মের উপর বেশি প্রতিক্রিয়াশীল, ইমেজ তৈরি করতে খুব বেশি সহযোগিতা করে, যার ফলে আমরা কিছু অংশ কাজ করে দিচ্ছি এক্স-এর মাধ্যমে, কিছু অংশ কাজ করতেছি লাইটের মাধ্যমে। যদি আমরা লাইট উৎপন্ন না করি, তাহলে সেই লাইটের পরিবর্তে আমাকে এক্সপোজার ফ্যাক্টর বাড়িয়ে দিয়ে এই এক্স-এর কার্যকারিতাকে আমরা বাড়িয়ে দিতে হতো, যার ফলে আমরা এই লাইটের ব্যবহার করে এক্স-রে ব্যবহারটা কমাই দিচ্ছি। তাহলে এখন প্রশ্ন করার প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইন্টেন্সিফাইং স্ক্রিন? ইন্টেন্সিফাইং স্ক্রিনের কাজ কেন ব্যবহার করি? আমরা ব্যবহার করি দুইটা কারণে। একটা হলো টু প্রডিউস ব্লু এন্ড ভায়োলেট লাইট এন্ড টু রিডিউস দ্য এক্সপোজার ফ্যাক্টর। কারণ ইন্টেন্সিফাইং স্ক্রিন ব্যবহার করে যদি আমি আলো উৎপন্ন না করতাম, তাহলে আমাকে এক্সপোজার ফ্যাক্টর বাড়িয়ে দিতে হতো। এখানে আমি কি করতেছি, এক্সপোজার ফ্যাক্টরটা আমি কমিয়ে দিচ্ছি, বা ইন্টেন্সিফাইং স্ক্রিন ব্যবহার করতেছি টু প্রডিউস ব্লু এন্ড ভায়োলেট লাইট। অর্থাৎ ব্লু এন্ড ভায়োলেট লাইটের উৎপাদনের মাধ্যমে ইমেজের কোয়ালিটিটাকে আমি ঠিক করতেছি বাই ইউজিং লো এক্সপোজার ফ্যাক্টর। সুতরাং দুইটা কারণ, নাম্বার 1 টু প্রডিউস ব্লু এন্ড ভায়োলেট লাইট, নাম্বার 2 টু রিডিউস দ্য এক্সপোজার ফ্যাক্টর। এই দুইটা কারণে আমরা ইন্টেন্সিফাইং স্ক্রিন ব্যবহার করি। সো আমরা যদি আমাদের কোশ্চেন আসে যে স্টেট দ্য কম্পোজিশন কনস্ট্রাকশন অফ ক্যাসেট, আমরা এইভাবে দিব, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, ব্যাক সাইডে কি থাকে, ফ্রন্ট সাইডে কি থাকে, প্লাস এই ছবিটা যদি আমরা এঁকে দিতে পারি, তাহলে রেডিওগ্রাফিক ক্যাসেটের একটা কনস্ট্রাকশন আমরা ইজিলি উপস্থাপন করতে পারি, ইজিলি আমরা অ্যানসার করতে পারি। তাহলে এতক্ষণ আমরা যেটা আলোচনা করছি, হোয়াট ইজ ইন্টেন্সিফাইং স্ক্রিন, আসলে ইন্টেন্সিফাইং স্ক্রিনটা কি, কেন এই বইটা আমরা ব্যবহার করি? ইন্টেন্সিফাইং স্ক্রিন ইজ এ ফসফর কোটেড screen, plastic plate, screen or plastic plate used in the cassette with the film to intensify the photon energy by producing light. একটু আগে আমরা যেটা বুঝলাম সেটাই আমরা এখানে ডিটেইলস বলতেছি। কি বলতেছি, যে এটা একটা পলিস্টার প্লাস্টিক লেয়ার বা প্লেট, যে প্লেটের মধ্যে কি থাকে, এই যে এখানে থাকে একটা জিনিস যেটা হলো ফসফর ম্যাটেরিয়ালস। এই ফসফর ম্যাটেরিয়ালসটা কি? এই ফসফর ম্যাটেরিয়ালস হলো ক্যালসিয়াম টাংস্টেট, মাইক্রোস্কোপিক ক্রিস্টালস অফ ক্যালসিয়াম টাংস্টেট, অর্থাৎ ক্যালসিয়াম টাংস্টেটের ক্ষুদ্র আণুবীক্ষণিক দানা, পাউডার, দানাদার পদার্থ, যেটা কি করা হয়, এই প্লাস্টিক বেজের উপর আঠালো পদার্থ দিয়ে লাগানো হয়। এখন যখন এই ফসফর ম্যাটেরিয়ালস এর উপর পড়ে এক্স-রে, তখন লাইট আলো উৎপন্ন করে, ব্লু এন্ড ভায়োলেট লাইট উৎপন্ন করে, বিকজ আয়নাইজেশন, যেটা আমরা ফিজিক্সে আলোচনা করেছি, যে যখন কোনো বস্তু কণার উপর এক্স-রে বা গামা রশ্মি পড়বে, তখন সেটা শক্তি নির্গত করবে। এখানে এই ফসফর ম্যাটেরিয়ালস এর উপর যখন আমরা ইলেকট্রন এক্স-রে কে ছড়িয়ে দিচ্ছি, তখন এখান থেকে লাইট উৎপন্ন হচ্ছে, ব্লু এন্ড ভায়োলেট লাইট উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা
with the flame to intensify the photon energy কি করবে এই ব্লু এন্ড ভায়োলেট লাইট উৎপন্ন করে যে ফোটন এনার্জি সেই ফোটন এনার্জি শক্তিকে বাড়িয়ে দিবে অনেকটা বাড়িয়ে দিবে কেন টু প্রোডিউসিং কোয়ালিটি রেডিওলজি এন্ড রেডিওলজি ইমেজ আরেকটা প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপাল এটা কিভাবে কাজ করে কিভাবে কাজ করে হলো when x-ray passes through the object একটা রোগীর ভিতর দিয়ে যখন x-ray পাস করে যাওয়ার সময় তো আমরা বলছি সেখানে কম্পটন ইফেক্ট হয় সেখানে ফটোইলেকট্রিক ইফেক্ট হয় ইলেকট্রন হওয়ার পরে যেই শক্তিটা যে ফোটন এনার্জি ফটোগ্রাফিক প্লেটের উপর পড়ে তার আগে পড়ে হলো ইন্টেন্সিফাই স্ক্রিন তো ইন্টেন্সিফাই স্ক্রিনে পড়ার পরে কি হয় ফসফর ম্যাটেরিয়ালস কি করে ওই শক্তিটাকে গ্রহণ করে তারা এক্সাইটেড হয়ে যায় উত্তেজিত হয়ে তারা প্রথমে উত্তেজিত হয় পরবর্তীতে নিজেকে উত্তেজনা বসানোর জন্য তারা শক্তি বের করে দেয় এই যে শক্তিটা বের করে দেয় এই বের করে দেওয়া শক্তিটা এগুলো ব্লু এবং ভায়োলেট লাইট হিসেবে আমরা পাই পরবর্তীতে ব্লু এন্ড ভায়োলেট লাইট যখন ফিল্মে পড়ে ঠিক যেভাবে এক্স-রে পড়ছে ঠিক সেভাবে ব্লু এন্ড ভায়োলেট লাইটও ফিল্মের উপর পড়ার পর ফিল্মে আমরা একটা কোয়ালিটি ইমেজ তৈরি হয় সো দিস ইজ দ্য প্রসেস অফ working process of intensifying scale construction of intensifying scale this is another question important question পরীক্ষায় প্রায়ই আসে দ্বিতীয় বর্ষের ফাইনালে যে স্টেট দ্য কনস্ট্রাকশন অফ ইন্টেন্সিফাইং স্কেলের কনস্ট্রাকশন লেখো তাহলে ইন্টেন্সিফাইং স্কেলের কনস্ট্রাকশন কি আমরা আগেই বলছি এর মধ্যে বেজ আছে আর আছে অ্যাক্টিভ লেয়ার ফসফর লেয়ার এখন এখানে যদি আমরা দেখি this is base the base is about 250 microns or 0.2 millimeter thickness and this is phosphor layer is about 100 microns or 0.01 millimeter thickness এখন এই অ্যাক্টিভ লেয়ারে কি থাকে সুপার কোট একটা পলিস্টার প্লাস্টিক দিয়ে একটা কোট থাকে যেটা থাকে এই কারণে যে আমাদের নখের আঁচড় হাতে ঘষা যেন এই ইমালশনটা ফসফর লেয়ারটা উঠে না যায় এটা হলো ফসফর লেয়ার যেটা আমরা বলছি যেটার মধ্যে থাকে হলো কি মাইক্রোস্কোপিক ক্রিস্টালস অফ ক্যালসিয়াম টাংস্টেট অর্থাৎ ক্যালসিয়াম টাংস্টেট জাতীয় পদার্থের অতি আনুভূমিক দানাদার পদার্থ জাস্ট লাইক পাউডার এই পাউডার দিয়ে ইমালশন তৈরি করে এই এখানে লাগানো হয় সাবস্ট্রাম এই যে আঠালো পদার্থটা ফসফরের এটা লাগানোর জন্য যে আঠালো ব্যবহার করা হয় সেটা বলা হয় সাবস্ট্রাটাম এবং রিফ্লেক্টিভ এখানে যে আলো উৎপন্ন হয় আলো উৎপন্ন করবে আলোটা যাতে বেজের পার করে না চলে যেতে পারে এটা যেন ফিল্মের দিকে যায় কারণ এখানে উপরে আছে ফিল্ম সুতরাং পিছনের দিকে চলে আসলে ব্লু এন্ড ভায়োলেট লাইটের তীব্রতা কমে যাবে সে কারণে আলোটাকে রিফ্লেকশনের মাধ্যমে ফিল্মের দিকে ঠেলে দেওয়া হয় সে কারণে এটা হলো রিফ্লেক্টিভ কোট এবং এটা হলো বেস সো these are the construction of intensifying screen. Function of intensifying screen. It is another important issue. What is the function of intensifying screen? এটা প্রায় পরীক্ষায় আসে এবং পরীক্ষায় আসে খুব সহজ প্রশ্ন আমরা আলোচনা করেছি যে ফাংশন কার্যকারিতা কি এটার কারণে আমরা ইন্টেন্সিফাইং স্ক্রিন করতে ব্যবহার করি এখানে আমরা কয়েকটা ফর্ম দিয়ে সহজে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি Function of intensifying screen key. The function of intensifying screen is to intensify the capacity of X-ray beam by producing light when they interact with screen. যখন রোগীর শরীরের ভিতর দিয়ে যাওয়া X-ray intensifying স্ক্রিনে পড়ে তখন সেই intensifying স্ক্রিন কি করে লাইট প্রডিউস করে এবং এই লাইট প্রডিউসের মাধ্যমে কি করে আমাদেরকে এক্সপোজার রেটকে কমাতে সাহায্য করে তারপরে কি the photon energy of X-ray being absorbed by the phosphor material of intensifying screen and emits blue and violet light অর্থাৎ রোগীর শরীর থেকে আসা যে এক্স-রে সেই এক্স-রে গুলো যখন ফসফর ম্যাটেরিয়ালসের উপর পড়বে তখন তারা কি করবে সেই ফসফর ম্যাটেরিয়ালস ওই এক্স-রে এনার্জি ফোটন এনার্জিকে অ্যাবসর্ব করবে এখন অ্যাবসর্ব করার পরে তারা কি সেটা রাখতে পারবে না রাখতে পারবে না তাহলে কি করবে ইমিডিয়েটলি এই এনার্জিকে তারা রিলিজ করবে ইমিট করবে বের করবে এই যে বের করে দেওয়া এনার্জি আমরা জানি যে কি হয় এনার্জির প্রতিনিয়ত পরিবর্তন হয় যেমন আমি আজকে দুপুরে কতগুলো ভাত খাইলাম কতগুলো মাছ খাইলাম মাংস খেলাম এখন যদি বলা হয় যে আমাকে ভাত মাংস বের করে দাও কিন্তু পারবো না কারণ
আমি যে ভাত মাংস খাইলাম সেগুলোর থেকে আমার এনার্জি উৎপন্ন হয়েছে, সেই এনার্জি দিয়েই আমি এখন কথা বলতেছি, আমি হাত পা নাড়াচাড়া করছি। তার মানে কি এনার্জি অলওয়েজ কনভার্টেড, পরিবর্তনশীল। আমি এক ধরনের এনার্জি তাপ শক্তি উৎপন্ন হয়েছে, তাপ শক্তি থেকে সাউন্ড এনার্জি থেকে গতিশক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে কি অলওয়েজ these are converted one form to another form. কি হচ্ছে এখানে আমরা দিছি হলো রোগের ভিতর দিয়ে দিছি আমরা ফোটন এনার্জি। সেই ফোটন এনার্জি যখন ইন্টেন্সিফাইং স্কিন উপর পড়লো তখন সেটা উৎপন্ন হলো লাইট এনার্জি, ব্লু এন্ড ভায়োলেট লাইট। তার মানে কি ইন্টেন্সিফাইং স্কিন কি করে, এই যে ব্লু এন্ড এক্স এনার্জিকে অ্যাবজর্ব করে ব্লু এন্ড ভায়োলেট লাইট উৎপাদন করে। এবং উৎপাদন করার পরে কি হয়, ইন্টেন্সিফাইং স্কিন is very useful to producing and converting photon energy to light energy, যেটা আমরা বলছি যে এই যে স্ক্রিনের মাধ্যমে আমরা ফোটন এনার্জিটাকে কনভার্ট করে আলোক শক্তি উৎপন্ন করছি। তাহলে কি হচ্ছে যে ফোটন এনার্জিটা উৎপন্ন হচ্ছে রোগের ভিতর থেকে আসছে, সেটা ফিল্মের উপর পড়তেছে, একটা ইমেজ তৈরি করতেছে, প্লাস এই ইন্টেন্সিফাইং স্ক্রিনের ভিতর দিয়ে যাওয়ার সময় সে কি করতেছে আবার লাইট এনার্জি উৎপন্ন করতেছে। তাহলে একাধারে ফোটন এনার্জি এবং লাইট এনার্জি দুটো মিলে ফিল্মের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং একটা ইমেজ তৈরি করতে সাহায্য করে। Intensifying is also very useful to reduce exposure factors. খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যদি ইন্টেন্সিফাইং স্কিন ব্যবহার না করি তাহলে কি হবে, এক্সপোজার ফ্যাক্টরের পরিমাণ বেড়ে যাবে। সুতরাং এক্সপোজার ফ্যাক্টরটাকে কমানোর জন্য ইন্টেন্সিফাইং স্কিনটা খুবই সিগনিফিকেন্ট এবং খুবই ভাইটাল রোল প্লে করে। সেই কারণে আমরা অবশ্যই কি করব, ভালো কোয়ালিটির ইন্টেন্সিফাইং স্কিন ব্যবহার করব, যেটা একাধারে আমাদের ব্লু এন্ড ভায়োলেট লাইট উৎপাদনের মাধ্যমে ইমেজের কোয়ালিটিটাকে বাড়িয়ে দিবে, অন্যদিকে আমরা এক্সপোজার ফ্যাক্টরটাকে কমিয়ে দিবে। সুতরাং ইন্টেন্সিফাইং স্কিন ব্যবহার করার যে গুরুত্ব এবং ফাংশন সেটা আমরা বললাম। এটা পরীক্ষায় আসলে জাস্ট 1 2 3 4 চারটা পয়েন্ট দেখলেই 5 নাম্বার ইজিলি আমরা স্টুডেন্ট তোমরা পেতে পারো। ফ্লুরোস্কোপিক স্কিন নামে আমরা আরেকটা স্কিন ব্যবহার করি যেটা ফ্লুরোস্কোপি। ফ্লুরো মিন্স টু লাইটিং, ফ্লুরো মিন্স লাইটিং, আলো প্রজ্বলিত করা, স্কোপ মিন্স দেখানো, অর্থাৎ আলো জ্বালিয়ে দেখা। তাহলে আলো জ্বালিয়ে আমরা কোথায় দেখি, আমরা মানুষের ভিতরে যে অর্গানগুলো দেখার চেষ্টা করি সবগুলো অর্গান আমরা সবসময় দেখতে পাই না। কিছু কিছু অর্গান আছে যেগুলো মুভ করে, মুভমেন্ট করে এবং এগুলো সফট টিস্যু, এগুলা ডেনসিটি ঘনত্ব প্রায় একই রকম, যে কারণে আমরা একটা থেকে আরেকটাকে আলাদা করে এগুলো দেখা তেমনভাবে দেখা যায় না। যে কারণে আমরা কি করি, ওই সমস্ত হলো অর্গান, ফাঁকা অর্গানের মধ্যে কোনো কেমিক্যাল আমরা প্রবেশ করাইয়া আমরা রোগীর ভিতর দিয়ে এক্সরে পাস করে তারপরে আমরা সেখানে লাইট প্রডিউস করে আমরা রোগীর ভিতরে যে অর্গানগুলোর দৃশ্য সেগুলো আমরা দেখে ইমেজিং করতে পারি। দিস ইজ নোন অ্যাজ ফ্লুরোস্কোপি। ফ্লুরোস্কোপি আলো জ্বালিয়ে দেখা। So that fluoroscopy skin is device where zinc cadmium sulfate is used as a fluorescent materials. Fluorescent কি? Fluorescent মানে হলো যে সমস্ত পদার্থের উপর রেডিয়েশন পড়লে সেই সমস্ত পদার্থগুলো আলো উৎপন্ন করে। ফসফর ম্যাটেরিয়ালসও করে, বাট ফ্লুorescent ম্যাটেরিয়ালসও করে। ফ্লুorescent ম্যাটেরিয়ালস করে ইমিডিয়েটলি within 10 to the power -8 সেকেন্ড, আর ফসফর ম্যাটেরিয়ালস করে after 10 to the power -8 second. These are the difference between phosphor materials and fluorescent materials. Fluorescent materials produce light immediately after interaction, but phosphor materials produce light after 10 to the power -8 second. So these are the difference. And construction of fluoroscopic screen. আমরা যদি এখানে তাকাই দেখি, this is the fluoroscopic camera. এখান থেকে ইলেকট্রন পাথ আসলো রোগীর মধ্য দিয়ে, রশ্মিগুলো এবার ধারণ করলো, ধারণ করার পর টিভি মনিটরে আমরা দেখতেছি এখানে যে একজন টেকনোলজিস্ট দেখতেছে তার ইসোফেগাসের মধ্য দিয়ে একটা ওষুধ দেওয়া হয়েছে, সেই ওষুধটা কিভাবে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। অর্থাৎ এই রোগীর শরীরে ইসোফেগাসের কি অবস্থা আছে, স্টোমাকের কি অবস্থা আছে সেটা আমরা এই ভিডিও ক্যামেরার মাধ্যমে, ফ্লুরোস্কোপিক ক্যামেরার মাধ্যমে এক্সরে প্রয়োগ করে টিভি মনিটরে আমরা বসে বসে দেখতে পারি। দিস ইজ দ্য প্রসেস অফ fluoroscopic system, fluoroscopic skin. So এই যে fluoroscopic এখানে একটা স্কিন ব্যবহার করা হয়, এটাই মূলত fluoroscopic স্কিন।
এখান থেকে এক্সটা পড়ে বিদ্যুৎ দিয়ে গিয়ে এই স্ক্রিনের উপর পড়ে এখানে লাইট উৎপন্ন হলো, সেই লাইট থেকে ইমেজটা ট্রান্সফর্ম করলো টিভি মনিটরে, এখানে বসে বসে দেখতেছে। তাহলে কি আছে এখানে? এই যে ফ্লুরোস্কোপিক স্ক্রিনে কি আছে? জিঙ্ক ক্যাডমিয়াম সালফেট। এটা এমন একটা পদার্থ যেটার মধ্যে এক্সরে যখন পড়ে সেটা লাইট প্রডিউস করে, লাইট সিগন্যাল প্রডিউস করে। Light signal then converted to electric signal convert to digital signal, and it produces image in the TV monitor. So this is the entire system is fluoroscopic system. আর কি এটা ক্রিস্টাল সাইজটা 30 থেকে 40 মাইক্রন, অর্থাৎ আমরা যে ফসফর ম্যাটেরিয়াল ব্যবহার করছি, আমরা ফসফর ইন্টেনসিভ স্ক্রিন তার থেকে কিছুটা বড় এবং প্রডিউস লাইট। এটার মধ্যে আবার কিন্তু আলো উৎপন্ন হয় সাদা, হোয়াইট লাইট। Intensifying screen produced blue and violet light, but fluoroscopic screen produced white light because আমরা দেখার জন্য বাসা বাড়িতে অফিসে আমরা দেখার জন্য কোন আলো ব্যবহার করি? হোয়াইট লাইট। আলো প্রণালী আমরা পড়াবো লাইট চ্যাপ্টারে, সেখানে আমরা দেখব যে আলো আসলে দেখতে গেলে সবই সাদা মনে হবে, কিন্তু আলো কিন্তু সাদা না। আলো আসলে 7টি বর্ণের সমান। ফ্লুরোস্কোপিক স্ক্রিন যে লাইট উৎপন্ন করে সেটা হলো সাদা। কেন? এই সাদা লাইটটা আমরা দেখতে সাহায্য করে। আর ব্লু এন্ড ভায়োলেট লাইট যেটা ফ্রিকোয়েন্সি বেশি, হাই এনার্জেটিক, বাট এটা আমাদের দেখতে সাহায্য করে কম, কিন্তু ফটোগ্রাফিক ফটোগ্রাফার এটা প্রতিক্রিয়া অনেক বেশি। সেই কারণে ইন্টেনসিফাই স্ক্রিনে ব্লু এন্ড ভায়োলেট লাইট উৎপন্ন হয়, এখানে উৎপন্ন হয় ফ্লুরোস্কোপিক স্ক্রিন উৎপন্ন হয় সাদা আলো, যেটা আমাদেরকে ইন্টারনাল অর্গানগুলোর মুভমেন্ট, স্ট্রাকচার, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এবং ফিজিওলজিক্যাল ফিজিওলজি এগুলো দেখতে আমাদেরকে সাহায্য করে। সুতরাং এবং এটা আলো উৎপন্ন করে যেটা আমরা বলছি এটা হলো ইমিডিয়েটলি আফটার এক্সপোজার, অর্থাৎ যখনই ইন্টারঅ্যাকশন হয় এক্স এর সাথে ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়ালসের, তখনই এই সাদা আলোটা উৎপন্ন হয় এবং দ্রুত আমরা ইমেজটা দেখতে পারি, ইন্টারনাল ইমেজটা দেখতে পারি। ফাংশন অফ ফ্লুরোস্কোপিক স্ক্রিন যেটা আমরা আগেই বলে ফেলছি, এটা সাদা আলো উৎপন্ন করে। এখানে জিঙ্ক ক্যাডমিয়াম সালফেট ব্যবহার করা হয় এবং মানুষের ভিতরে যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেগুলো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এবং ফিজিওলজি এবং ফাংশন, ভিতরে কোনো অ্যাবনরমালিটি আছে কিনা, স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, এবং যে হলো স্পেস আছে সেই হলো স্পেসটা যেভাবে থাকার কথা সেভাবে আছে কিনা সেটা আমরা দেখতে এই ফ্লুরোস্কোপি আমরা ব্যবহার করি। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত অর্গানকে আমরা স্বাভাবিকভাবে দেখতে পারি না, জেনারেল রেডিওগ্রাফিতে আমরা দেখতে পারি না, বা পরস্পর অর্গানগুলোকে একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারি না, হলো স্পেসটা আমরা ভালোভাবে দেখতে পারি না, যেমন স্টোমাকের হলো স্পেস, ইন্টেস্টাইনের হলো স্পেস, ইসোফেগাসের হলো স্পেস, কিডনির হলো স্পেস, এই যে স্পেসগুলো আমরা দেখতে পারি না সেগুলোকে আমরা এই ফ্লুরোস্কোপির মাধ্যমে আমরা সঠিকভাবে দেখতে পাই। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি সিগনিফিক্যান্ট রেডিওলজিক্যাল এক্সামিনেশন। নাও আমরা আসলে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি সেই আলোচনা থেকে আমরা যে কোশ্চেনগুলো পেতে পারি সেগুলো হলো ডিফাইন রেডিওগ্রাফিক ক্যাসেট, রেডিওগ্রাফিক ক্যাসেট কি, নেম ডিফাইন টাইপস অফ ক্যাসেট, বিভিন্ন রকম রেডিওগ্রাফিক ক্যাসেট নিয়ে আলোচনা করো, বা বিভিন্ন রকম রেডিওগ্রাফিক ক্যাসেটের নাম লিখো, স্টেট দ্য কনস্ট্রাকশন এন্ড ফাংশন অফ রেডিওগ্রাফিক ক্যাসেট, রেডিওগ্রাফিক ক্যাসেটের কনস্ট্রাকশন এবং ফাংশন লিখো, ডিফাইন ইন্টেন্সিফাইং স্ক্রিন, স্টেট কনস্ট্রাকশন এন্ড ফাংশন অফ ইন্টেন্সিফাইং স্ক্রিন, ইন্টেন্সিফাইং স্ক্রিনের গঠন এবং ইন্টেন্সিফাইং এর ফাংশন আলাদা আলাদা কোশ্চেন আসে। সুতরাং দুইটা কোশ্চেন আলাদা হয়। হোয়াট ইজ ফ্লুরোস্কোপিক স্ক্রিন, ফ্লুরোস্কোপিক স্ক্রিন কি, এবং স্টেট দ্য কনস্ট্রাকশন এন্ড ফাংশন অফ ফ্লুরোস্কোপিক স্ক্রিন। কখনো কখনো ফ্লুরোস্কোপিক স্ক্রিন এবং ইন্টেন্সিফাইং স্ক্রিনের এইভাবে কোশ্চেন না এসে সরাসরি শর্ট নোট আসতে পারে, ইন্টেন্সিফাইং স্ক্রিন, ফ্লুরোস্কোপিক স্ক্রিন আলাদা আলাদা করে। সুতরাং প্রশ্ন এখানে নিশ্চিত আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস মিলে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি সেই কোশ্চেনগুলোর ম্যাক্সিমাম কোশ্চেনই তোমরা পরীক্ষায় পাবে। এখান থেকে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার থেকে কমপক্ষে 5 থেকে 7টা কোশ্চেন তোমাকে সেকেন্ড দ্বিতীয় বর্ষ সমাপনী পরীক্ষা আসে। সুতরাং আমি আশা করি তোমরা এই লেসন থেকে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলোর অ্যানসার তৈরি করবে এবং অধ্যয়ন করবে। আশা করি তোমরা সফল হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো।